ওই আর কেউ তো হয় না, যে একমাত্র এখন হলো। হ্যাঁ ঠিক আছে, প্রেজেন্ট করলাম। হ্যাঁ আচ্ছা, প্রেজেন্ট তো শুরুই করে দিছি, আবার কি প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে। বিপদে বললাম। কি হলো? আচ্ছা শুরু করলাম। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান। আজকের টপিকস হচ্ছে নিওনাটোলজি। হ্যাঁ তো নিওনাটোলজি অনেক কিছু পড়ার আছে, কিন্তু আমরা বেশি কিছু পড়বো না। পরীক্ষায় ভালো করার জন্য এবং ভালো মার্কস পাওয়ার জন্য যেগুলা দরকার, যেগুলাতে ফেল করায় দিতে পারে, সেগুলো বেশি করে পড়বো। ঠিক আছে, কারণ নিওনাটোলজি পারলে আপনারা মনে করবেন যে অর্ধেক পাস হয়ে যায়। তো আমাদের টপিকস গুলা কি হবে? অ্যাকচুয়ালি অনেক টপিকস আছে নিওনাটোলজি পড়ার জন্য। আমরা যদি একটু বুদ্ধি করে পড়ি যে নিওনাটোলজি পাস করার জন্য কি পড়তে হবে, তাহলে আমরা যদি কোয়েশ্চেন আকারে চিন্তা করি তাহলেই হবে। প্রথমে আসবে নিওনাটোলজি, একটা কোয়েশ্চেন হতে পারে কমন প্রবলেমস অফ নিউবর্ন। একটা কোয়েশ্চেন হতে পারে কমন কজেস অফ ডেথ, নিউনাটাল ডেথ, কমন কজ অফ নিউনাটাল ডেথ। ঠিক আছে, আরো কোয়েশ্চেন হতে পারে যে তুমি নিউনেটের কি কি পেশেন্ট দেখছো। একই কোয়েশ্চেন, উত্তর উত্তর একই হবে। নিউনেটের আমি কি কি দেখছি, সেটা কি কেস কেস অফ কেসেস অফ নিউনাটোলজি, কি কি দেখছো, সেটা একটা কোয়েশ্চেন হতে পারে। তো উত্তর কি হবে? উত্তর সিম্পল, আমাদের দেশে যেগুলোর জন্য বাচ্চাগুলা খারাপ হয়, মারা যায় এবং মর্টালিটি মরবিডিটি বেশি, সেগুলোই বেশি বেশি করে পড়তে হবে। হ্যাঁ এখন কোয়েশ্চেন আসতে পারে কি কি কারণে মারা যায়, তাহলে সেটার উত্তর কি হবে? এক নম্বরে আমরা বলতে পারি প্রিটার্ম, লিখে রাখেন এটা, প্রিটার্ম লো বার্থ ওয়েট and its complication and its complications, এক নম্বর হতে পারে। দুই নম্বর হতে পারে পেরিনেটাল অ্যাসফেক্সিয়া, নিউনাটাল সেপসিস, নিউনাটাল সেপসিস, পেরিনেটাল অ্যাসফেক্সিয়া, অ্যাসফেক্সিয়া। চার নম্বর হইতেছে বার্থ ডিফেক্ট। তাহলে আমরা বেশি বেশি পড়বো কি? এই তিনটা, এই তিনটা, প্রিটার্ম লো বার্থ ওয়েট এন্ড ইটস কমপ্লিকেশন, নিউনাটাল সেপসিস আর পেরিনেটাল অ্যাসফেক্সিয়া। বার্থ ডিফেক্ট হতে পারে। তো আমাদের দেশের জন্য এই তিনটা কারণেই দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো মারা যায়। একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের টপিকস হবে লো বার্থ ওয়েটটা বেশি করে জানা, প্রিটার্মটা বেশি করে জানা। তো এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে সেটা একটু জেনে নিই। এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? সবাই বুঝতেছি তো কিভাবে পড়তে হবে বাবু? সবাই বুঝতেছেন? একটু রেসপন্স করেন। হ্যাঁ জি স্যার, জি স্যার। মানে আমরা হচ্ছে কমন জিনিসগুলো বেশি করবো। তাহলে লো বার্থ ওয়েট প্রিটার্ম, আর হচ্ছে লো বার্থ ওয়েট প্রিটার্ম, আরেকটা টার্ম আছে আপনাদের আইইউজিআর অথবা
স্মল ফর জেস্টেশনাল এজ, স্মল ফর জেস্টেশনাল এজ, এই তিনটা ঘুরে ফিরে একই উত্তর সব। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন কি আসতে পারে? কজ, এক নম্বর কজ আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট না, বেশি ধরে না। 2 নাম্বার কমপ্লিকেশনস, এটা ধরবেই, এটা ধরবেই 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 ধরবেই, একটা যদি কোশ্চেন করতে হয় এটা। ঠিক আছে, তার আগে কজের আগে যদি আমরা বলি ডেফিনেশন, এটা ধরবেই। ডেফিনিশন মানে কাকে বলে, লোবারথয়েড কাকে বলে, প্রিটার্ম কাকে বলে, আইইউজিআর কাকে বলে, ডেফিনেশন ধরবেই ধরবেই ধরবেই। ঠিক আছে, তার আগে যদি বলি এই কমপ্লিকেশনের আগে যে ফিচার্স অফ কি বলে লোবারথয়েড প্রিটার্ম, ফিচার্স মানে একটু ক্লিনিক্যালি কিভাবে বোঝা যায়, এটা বেশি ইম্পর্টেন্ট না, তবে পড়তে পারলে ভালো। লোবারথয়েড অথবা প্রিটার্ম। তারপর কি, তারপর ধরবে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা এমন ভাবে করব সব নিওনাটোলজির ম্যানেজমেন্টে উত্তর একই, একই রকম অ্যাকচুয়ালি, হ্যাঁ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি লোবারথয়েড থেকে যদি দুইটা কোশ্চেন করতে বলে তাহলে আমি বলবো ডেফিনেশনটা আর কমপ্লিকেশনসটা পড়তেই হবেই। ঠিক আছে, তাহলে একটা একটা করে আসি। কজ কি? কজ আমরা সবাই জানি, যদি আমরা গাইনি ওয়ার্ডে যাই তাহলে আমরা কজ পেয়ে যাব, হ্যাঁ মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, কজগুলো পড়ার চেষ্টা করি। এই যে ইটিওলজি, হ্যাঁ এটা বেশি ইম্পর্টেন্ট না, তারপরও আপনাদের মনে রাখতে হবে। হ্যাঁ আমরা ওয়ার্ডে গাইনি ওয়ার্ডে যেগুলো পাই মানে অবস্টেটিক ওয়ার্ডে যেগুলো পাই সেগুলোই মনে রাখবো। এক নম্বর আমরা কি পাই, যে একটা বাচ্চার মায়ের একলামশিয়া প্রি একলামশিয়া একটা ওয়ার্ড আছে, একলামশিয়া ওয়ার্ড আছে একটা, তাহলে এইটাই কমন মনে রাখি। একলামশিয়া এক নম্বর কজ, প্রি একলামশিয়া দুইটা হয়ে গেল। আপনার ওয়ার্ডে গেলে গাইনি ওয়ার্ডে গেলে দেখেন এন্টিপার্টাম হেমোরেজ, দেখেন যে এন্টিপার্টাম হেমোরেজ, দেখেন না পেশেন্ট এন্টিপার্টাম হেমোরেজ, এন্টি কি রে এন্টিপার্টাম হেমোরেজ। ঠিক আছে, চারটা কজ হয়ে গেল। এন্টিপার্টাম দুই রকমের আমরা জানি। তারপর আর কি কজ হতে পারে, মায়ের ক্রনিক কোনো ডিজিজ থাকলে, ক্রনিক, ঠিক আছে ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেটা তো হইতে পারে। আর কি হতে পারে, আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে এটা মাল্টিপল জেস্টেশন, মানে একটা জায়গায় তিনটা বাচ্চা, একটা জায়গায় দুইটা বাচ্চা, একটা জায়গায় চারটা বাচ্চা হচ্ছে, এগুলোর জন্য হতে পারে। বুঝতে পারছি। আর কি কজ, বেশিরভাগই আননোন, মেজরিটি আননোন, জানি না, হ্যাঁ কজ আননোন। এছাড়া ম্যাটারনাল কজ আছে কিছু, মা খায় না, হ্যাঁ মায়ের হচ্ছে ওয়েটই কম, মা হচ্ছে অ্যাবিউজ করে, এটা বাইরের দেশে বেশি হয়, টবাকো ইউজ এগুলা কম করে আমাদের দেশে, বাইরের দেশে বেশি। এগুলো হচ্ছে কজ। তাহলে কজ চার পাঁচটা মনে রাখতে হবে, পারলেই হবে। একলামশিয়া প্রি একলামশিয়া, এন্টিপার্টাম হেমোরেজ, ক্রনিক ডিজিজ, আর হচ্ছে মাল্টিপল জেস্টেশন, মাল্টিপল জেস্টেশন, মাল্টিপল প্রেগন্যান্সি, কজ হয়ে গেল। তারপর আমরা কি বলছিলাম যে আইডেন্টিফাই মানে ডেফিনেশন কি, ডেফিনেশনটা একটু জেনে নেই। ডেফিনেশনটা জানতে গেলে আপনাদের সবার আগে যেটা করতে হবে যে নরমাল বার্থ ওয়েট কত, ডেফিনেশন নরমাল বার্থ ওয়েট কত, নরমাল টার্ম বেবি কাকে বলে, এগুলো একটু জানতে হবে। তাহলে সেটা একটু লিখে রাখেন, ইম্পর্টেন্ট। নরমাল আমরা বলি টার্ম কাকে বলে, টার্ম হচ্ছে একটা বেবি যে কথাটা হচ্ছে কমপ্লিটেড, এই কথাটা বলেন না আপনারা পরীক্ষায়, কমপ্লিটেড বানানটা ভুল হয়েছে, কমপ্লিটেড 37 উইকস হইলে, 7 উইকস। একটা বাচ্চা যদি 36 উইকস 6 ডেজ হয় সেও প্রিটার্ম, তাহলে কমপ্লিটেড 37 উইকস হইলে আমরা বলবো যে বেবি বর্ন আফটার completed 37 weeks of gestation is called term baby irrespective of the birth weight। ঠিক আছে, আর প্রিটার্ম কাকে বলে, যদি completed 37 weeks এর বিফোর হয়ে যায় সেটাকে বলি প্রিটার্ম। ঠিক আছে, তাহলে টার্ম শিখলাম, প্রিটার্ম শিখলাম। আরেকটা টার্ম আছে পোস্ট টার্ম, এটা একটু জানতে পারলে ভালো, দরকার নাই যদি না জানতে পারেন, সোজা সেজন্য জানবেন। 42 উইকস এর পরে হইলে ওটাকে বলে পোস্ট টার্ম, 42 উইকস।
পোস্টাম বেবিও পাওয়া যায়। তাহলে টার্ম, প্রিটার্ম, পোস্টাম, তিনটা কথা শিখলাম। এবার আসেন ডেফিনেশন, লো বার্থ ওয়েটের ডেফিনেশন। এটা ধরবেই, এটা না পারলে মনে করেন যে পাস হবে না। তাহলে লো বার্থ ওয়েট, তার আগে আমরা জানি নর্মাল বার্থ ওয়েট কত, সেটা সবাই জানি। নর্মাল বার্থ ওয়েট এইভাবে মনে রাখবেন, এটা গ্রামে বলতে হয়। গ্রামে বললে স্যাররা ভাবে আপনারা স্মার্টলি উত্তর দিচ্ছেন, বেশি ঝামেলা করে না। কেজিতে বলতে গেলে পছন্দ করে, তারপরও গ্রামে বলতে পারলে ভালো। সেটা কি 2500 গ্রাম থেকে 4000 গ্রাম গ্রাম পর্যন্ত আমরা বলি নর্মাল বার্থ ওয়েট। এর নিচে থাকলে, 2500 গ্রামের নিচে থাকলে আমরা বলি লো বার্থ ওয়েট। সবাই বুঝতেছি? হ্যাঁ, লো বার্থ ওয়েট। আর এর উপরে থাকলে, 4000 গ্রামের উপরে থাকলে, 4 কেজির উপরে থাকলে আমরা বলি ম্যাক্রোসোমিয়া, বড় বাচ্চা, লার্জ বেবি। ইজি, লার্জ বেবি বেশি দরকার নেই, আমাদের দরকার হচ্ছে লো বার্থ ওয়েটটা বেশি। তাহলে 2500 গ্রামের নিচে হলে আমরা বলি লো বার্থ ওয়েট। তো একজন কোয়েশ্চেন করলো, স্যার একটা বাচ্চার ওজন হচ্ছে 2400 গ্রাম, ও লো বার্থ ওয়েট। একটা বাচ্চার ওজন হচ্ছে 1 কেজি, সেও কি লো বার্থ ওয়েট? ইয়েস, সেও লো বার্থ ওয়েট, কিন্তু তার নামটা চেঞ্জ করে দিয়েছে বিজ্ঞানীরা। কেন? সে, তার ওজনটা এতই কম, তাকে স্পেশাল নাম দিতে হবে ডিউ টু ফর ম্যানেজমেন্ট পারপাস। তাহলে সেটা একটু শিখে নেই, এটা ধরবে। লো বার্থ ওয়েট আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হচ্ছে লো বার্থ ওয়েট, একটা হচ্ছে ভেরি লো বার্থ ওয়েট, একটা হচ্ছে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। খুব সহজ, এখানে মনে রাখেন 2500, এখানে মনে রাখেন 1500, এখানে মনে রাখেন 1000। ঠিক আছে, জাস্ট এটা দিয়ে দিবেন। তাহলে কি লো বার্থ ওয়েট কাকে বলবো? 2500 গ্রামের নিচে 1500 গ্রাম পর্যন্ত আমরা বলি লো বার্থ ওয়েট। 1500 গ্রামের নিচে 1 কেজি পর্যন্ত, মানে 1000 গ্রাম পর্যন্ত, ওটাকে বলে ভেরি লো বার্থ ওয়েট। আর 1 কেজির নিচে সেটাকে বলি এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। কেউ যদি বুদ্ধি করে বলে 1500 গ্রাম হলে তাহলে কি হবে, বুদ্ধি করে উত্তর দিতে হবে এটা লো বার্থ ওয়েট বলবো। ঠিক আছে, 1 কেজির বাচ্চাকে কি বলবো? ভেরি লো বার্থ ওয়েট। 1 কেজির নিচে হলেই আমরা বলবো এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। মনে থাকবে? ইজি, গুড। তাহলে আমরা টাইপসও জেনে গেলাম। ঠিক আছে, কজ জানলাম, দুই একটা মুখস্থ করলাম না, খালি ওয়ার্ডটা চিন্তা করব। গাইনিতে বেশি বেশি পড়তে হয় কোনটা কোনটা ডিজিজ, সেটাই হলো লো বার্থ ওয়েটের কজ বা প্রি ম্যাচুরিটির কজ। ঠিক আছে, এবার হচ্ছে আইডেন্টিফিকেশন। এটা খুব বেশি দরকার না, হ্যাঁ, তারপরেও জেনে রাখা ভালো। খুব সহজ আইডেন্টিফিকেশন করতে গেলে। সেটা কি, বাচ্চাকে যদি আমরা বলি এলএমপি দিয়ে আমরা প্রিটার্ম কিনা সেটা নির্ণয় করতে পারি। এলএমপি, হ্যাঁ, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড দিয়ে, সেটা দিয়ে আমরা অ্যাসেস করে ফেলতে পারি এই বেবিটা প্রিটার্ম হচ্ছে। এছাড়া কিছু ক্লিনিক্যাল ফিচার দিয়েও, হ্যাঁ, আমরা কি করি, ওর ওজন দেখলে আমরা বলি লো বার্থ ওয়েট। হ্যাঁ, তারপর হেয়ার দেখি, হেয়ার কার্টিলেজ দেখি, ব্রেস্ট নোডিউল দেখি, জেনিটালিয়া দেখি, স্কিন কন্ডিশন দেখি, ল্যানিগো হেয়ার দেখি, ক্রিজেস দেখি আমরা সোল। এটা বেশি মনে রাখার দরকার নাই, মানে পরীক্ষার জন্য। হ্যাঁ, দেখেন বাচ্চাটা কত ছোট, হ্যাঁ, অনেক ছোট। এটা একটা টার্ম বেবি। দেখেন প্রিটার্মে, টার্মের কত সুন্দর হেয়ার, অনেক হেয়ার। আর এখানে যে হেয়ারটা দেখে বোঝা যায়। হ্যাঁ, দেখেন প্রিটার্ম, টার্মের হচ্ছে ইয়ারটা হচ্ছে ফর্ম, ইয়ারটা ফর্ম, সরি। ঠিক আছে, আর এটা দেখেন একটু কম ফর্ম। হ্যাঁ, রিকয়েল বলি আমরা, এটা দরকার নেই। হ্যাঁ, এটা একটা টার্ম বেবি। দেখেন নোডিউলটা কত বড়, আর এটা ছোট্ট টাইনি। হ্যাঁ, আর হচ্ছে এরিওলাটা দেখেন একদম ব্ল্যাক, এটা এটা একদম বোঝা যাচ্ছে, একটু জাস্ট বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে জেনিটালিয়া দেখেন, একদম স্কোটামটা কোরুগেটেড ব্ল্যাক। আর এটা দেখেন একদম কোরুগেশন নাই কোনো, প্লেনের মতো। হ্যাঁ, দেখেন স্কিন সোলটা দেখেন কত ক্রিজ, এই যে ক্রিজ 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 ক্রিজ, খালি ক্রিজ, কিন্তু দেখেন এটা প্লেন, ক্রিজ নাই বলতে, সেটা হলো ফ্রিডম। ঠিক আছে, এভাবে আমরা চিনতে পারি। আর অনেকগুলো আছে, মেইনলি আমাদের ওয়েট দেখতে হয়। হ্যাঁ, ঠিক আছে।
ওকে, এই চার্টটা দিয়ে আমরা একটা কথা বলছিলাম না, আইইউজিআর কাকে বলে, আইইউজিআর আর হচ্ছে এসজিএ অথবা এসজিএ। হ্যাঁ, সেটা কি? আইইউজিআর হচ্ছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, আর স্মল ফর জেস্টেশনাল এজ। এটা হলো একটা চার্ট দিয়ে যদি একটা বাচ্চা 36 সপ্তাহে জন্মগ্রহণ করে, 36 উইকসে, দেখেন এখানে লেখা উইকস ফর জেস্টেশন, হ্যাঁ, 36 উইকসে জন্মগ্রহণ করলো, তার ওজন যদি 2 কেজি হয়, এখানে 2 কেজি, দেখেন এই যে এখান থেকে টানলাম 2 কেজি, 36 উইকস, তাহলে এইটা চার্ট থেকে আমরা বলতে পারি যে এটা আইইউজিআর বেবি। কেন? এই যে 10 সেন্টালের নিচে আছে, এই যে 10 সেন্টাল দেখছেন, 10 সেন্টালের নিচে যেখানে ক্রস করছে না, কাট করছে না, এটা এই 36 সপ্তাহের একটা বেবি যদি, এটা একটু ভুল এই ছবিটা দেওয়া, বোঝানোর জন্য বুঝাইতেছে, আসলে এটা ভুল। হ্যাঁ, যদি দেখেন বললো যে 3400 গ্রাম, এই জায়গায় কাটে, এখান থেকে যদি টানি এই জায়গায় কাটে, এই জায়গায় কাটলে তাহলে এটা 90th সেন্টালের উপরে, তার মানে কি এটা লার্জ ফর জেস্টেশনাল এজ। তখন এসজিএ বলে না, লার্জ ফর জেস্টেশনাল এজ। এটা নিচে থাকলে, 10 এর নিচে থাকলে স্মল ফর জেস্টেশনাল এজ অথবা আইইউজিআর বলতে পারেন, আর 90 এর উপরে থাকলে লার্জ ফর জেস্টেশনাল এজ। আর এই দুইটার মাঝখানে থাকলে, এইগুলোর মাঝখানে 10th আর 90th মাঝখানে থাকলে, এই ধরেন এখানে যদি থাকে, তাহলে আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশন। এটা বেশি জানার দরকার নাই, শুধু জানা রাখেন আইইউজিআর কাকে বলে। আইইউজিআর হচ্ছে 10 সেন্টালের নিচে, অ্যাকর্ডিং টু চার্ট, ইন্টারভিউ গ্রোথ চার্ট দিয়ে। ঠিক আছে, ওকে। তো আইইউজিআর প্রি টার্ম লো বার্থ ওয়েট কাছাকাছি, কিন্তু আইইউজিআর এর কিছু স্পেসিফিক ফিচার আছে, সেটা একটু মনে রাখতে পারলে ভালো। এটা একটু ছবিটা দেখেন, এটা হলো আইইউজিআর বেবি, দেখেন এটা আইইউজিআর বেবি, এটা একটা, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট, এটা এএফডি না, অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজের বেবি। দেখেন বেবিটা ঘুমাচ্ছে, হ্যাঁ, সব জায়গায় ইউনিফর্মলি, কোনো ক্যাকেকটিক মনে হয় না, কিন্তু এই বাবুটাকে দেখেন অ্যালার্ট হয়ে আছে, হ্যাঁ, ক্যাকেকটিক মনে হচ্ছে, এটাই হচ্ছে আইইউজিআর। তাহলে কি বাচ্চাদের হচ্ছে দেখা যায় যে ইমাসিয়েটেড লুট থাকবে, স্কিন পিলিং থাকবে, ফোল্ড গুলা দেখা যায়, হ্যাঁ, সাবকিউটিনিয়াস টিস্যু ল্যাকের জন্য অ্যালার্ট অ্যাপিয়ারেন্স থাকে, মনে হবে যে মাথাটা অনেক বড় চেস্টের তুলনায় মনে হবে। এগুলো জানার দরকার নেই, এগুলো মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখেন যে এই ছবিটা, এই ছবিটা একটু মনে রাখেন, দেখেন এটা অ্যালার্ট লুকিং, তারপর হচ্ছে ইমাসিয়েটেড একটু, তারপরে স্কিন ফোল্ড গুলা এখানে যদিও দেখা যাচ্ছে না, করু এই স্কিন ফোল্ড গুলা, স্কিন গুলা উঠে যাচ্ছে, হ্যাঁ, পিলিং হচ্ছে, স্কিন পিলিং বলি আমরা, উঠে যাচ্ছে। আর এটা দেখেন সুন্দর, যদিও এখানেও হচ্ছে স্কিন পিলিং আছে, যে এইগুলাকে বলে স্কিন পিলিং, হ্যাঁ, এখানে আছে কিছুটা, কিছুটা আছে, হ্যাঁ, এটা দরকার নেই জানার, যেটা জানতে হবে সেটা জানি। হ্যাঁ, কমপ্লিকেশন, এটা ছাড়া কেউ পরীক্ষার হলে যেতে পারবেন না, কোনো কথা নাই। ঠিক আছে, বাচ্চাটা ছোট, ওজন কম, বাচ্চাটা আগে হয়ে গেছে, তার মানে ওর অর্গান ম্যাচিউর হয় নাই, ইমেচিউর। ইমেচিউর অর্গানে সবকিছু ডেভেলপমেন্ট হয় নাই, তার কমপ্লিকেশনও বেশি হবে। তো কমপ্লিকেশন গুলো কি, সেগুলো বুদ্ধি করে করতে হবে। আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা বাচ্চা হওয়ার সময় থেকে আমি বলা শুরু করব, বাচ্চাটা দেখা গেল যে প্রিটার্ম বেবি ছিল, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হইলো, মানে জন্মের পর কাঁদে নাই, শ্বাস নেয় নাই, হতে পারে, কিন্তু টার্ম বেবিদের বেশি পেরিনেটাল, পোস্ট টার্ম বেবিদের বেশি পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, প্রিটার্মদেরও হয়, কিন্তু এটা মনে রাখলেন। তারপর কি সেকেন্ড, ও হচ্ছে মায়ের পেটে আরামে ছিল, হঠাৎ করে এই জালিম দুনিয়াতে চলে আসলো। জালিম বললাম এই কারণে, আমরা নিজেরাই দায়ী এর জন্য, হাইপোথার্মিয়া, এই যে বাচ্চাটা ঠান্ডা হয়ে যাবে কারণ পরিবেশটা ঠান্ডা। ঠিক আছে, এটা 1 নাম্বার দিলেন কথার কথা, এটা দিলেন 2 নাম্বার। 3 নাম্বার কি, 3 নাম্বার আপনার হাইপোগ্লাইসেমিয়া বলতে পারেন, কারণ কি এটা স্যাররা পছন্দ করে, ম্যাডামরা পছন্দ করে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, হাইপোগ্লাইসেমিয়া একসাথে বলে। ঠিক আছে, 4 নাম্বার কি, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস, এটা একটু আলাদা করে স্টার দিয়ে রাখেন, পরে পড়বো আমরা, সেই জন্য পড়ার সুবিধার জন্য আপনারা হচ্ছে নোট খাতায় তুলে ফেলতে পারেন এখন। হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস, তাহলে প্রিটার্ম বেবি রেসপিরেটরি ডিস্ট্রেস কোন ডিজিজে হবে, একদম সাথে সাথে উত্তর দিতে হবে RDS, এটা না বলে বলতে হবে পরীক্ষার সময় রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। পরীক্ষার সময় সব সময় একদম পুরাটা বলবেন, যেমন এসএলই বলে, এটা না বলে বলবেন
সিস্টেমিক লুপাস ইরিথ্রোমাটোসাস, তাহলে স্যাররা খুশি হয়, ম্যাডামরা খুশি হয়, ঠিক আছে? সংক্ষেপে বলবেন না কোনো সময়। হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এক কথা, ঠিক আছে? 5 নাম্বার কি দিতে পারেন? ফিডিং ডিফিকাল্টিস। ওদের হচ্ছে দেখা যায় যে ফিডিং ডিফিকাল্টি, খাবার সহ্য করে না, হ্যাঁ, পেট ফুলে যায়, নেক হয়, এগুলা বলা, নেক দরকার নাই মনে রাখার, নেক নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, এটা মনে রাখার দরকার নেই। হ্যাঁ, তারপর কি জন্ডিস হতে পারে। জন্ডিস কেন? এদের হচ্ছে হেপাটো বিলিয়ারি সিস্টেমটা ইমমেচিউর, সাথে হচ্ছে ওই ব্লাডের আরবিসি লাভ স্পান ছোট কম, সেজন্য হয়। হ্যাঁ, আরো অনেক কারণ আছে, এই দুইটা মনে রাখতে পারলে এগুলো ঠিক আছে। আর ইম্পর্টেন্ট 6 নম্বরে বলতে হবে মোর প্রন টু ডেভেলপ ইনফেকশন, ঠিক আছে? ইনফেকশন এটা না বলে থামবেন না, এটা আর করতে থাকলে মনে করবেন যে ইনফেকশনটা স্যাররা জানতে চাচ্ছে। তবে প্রথমে ইনফেকশন বলার দরকার নেই, প্রথমে বলতে হবে হাইপোথার্মিয়া হাইপোগ্লাইসেমিয়া, এই দুইটা, বা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া দিয়ে শুরু করবেন, ঠিক আছে? ওকে, এখন একজন কোশ্চেন করতে পারে, স্যার আপনি তো আমাকে শিখাই দিলেন লো বার্থ ওয়েট আসলে কমপ্লিকেশন যা বলবো, প্রিটার্ম আসলে তাই বলবো, আইইউজিআর আসলে কি তাই বলবো? আমি বলবো হ্যাঁ তাই বলবেন, তবে একটা সূত্র মনে রাখবেন, সেটা কি একটু পরে বলি। এখন যদি কেউ বলে আইইউজিআর, আইইউজিআর এর কমপ্লিকেশন বলো, হুবহু এক থাকবে, শুধু এখানে ওখানে আরডিএস ছিল, এখানে হয়ে যাবে মিকুনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। মনে থাকবে? হ্যাঁ, মনে রাখবে। আইইউজিআর এ আরডিএস টা বলা নিষেধ, আইইউজিআর এ বলতে হবে মিকুনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। একটু পরে পড়বো না কেন, ঠিক আছে? আর বাকি সব হাইপোথার্মিয়া হাইপোগ্লাইসেমিয়া ফিডিং ডিফিকাল্টিস বলতে পারেন, এটা বইয়ে লেখা নাই। ফিডিং ডিফিকাল্টিস আইইউজিআর ফিডিং ডিফিকাল্টিস বেশি হয়। হ্যাঁ, কেউ যদি করে বলবেন যে আমি বলছি, ঠিক আছে? হাইপোগ্লাইসেমিয়া হাইপোথার্মিয়া, হ্যাঁ, ইনফেকশন, মোর চান্স টু ডেভেলপ ইনফেকশন, এগুলা একই ঘুরে ফিরে। এগুলা সব যে কাহিনী বললাম না, এগুলা এগুলো হচ্ছে বলে আর্লি কমপ্লিকেশন, সরি, এটাকে বলে আর্লি আর্লি কমপ্লিকেশন। এগুলা সব, এই যে অ্যাপনিয়া বলতে পারেন, অ্যাপনিয়াটাও ইম্পর্টেন্ট, কেউ বলতে চাইলে বলতে পারেন। হ্যাঁ, অ্যাপনিয়া আরো অনেক আছে। হ্যাঁ, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, হ্যাঁ, ইন্ট্রাভেন্ট্রিকুলার না বলে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, হ্যাঁ, মেটাবলিক, অনেক আছে, এগুলো মনে রাখার দরকার নেই, আমি যেগুলো বললাম সেগুলোই মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো সব আর্লি কমপ্লিকেশন, হওয়ার পর 1 থেকে 7 দিনের মধ্যে হয়ে যায়, এগুলা 1 থেকে 7 দিন। হ্যাঁ, ইউজুয়ালি, হ্যাঁ, আর অনেক প্রতিদিনই ওদের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। এবার আসুন হচ্ছে লেট কমপ্লিকেশন কি হবে। লেট কমপ্লিকেশনটা অনেক স্যার ম্যাডাম ধরে, এটা পছন্দ করে। আপনারা যদি মনে রাখতে চান তাহলে এইভাবে মনে রাখবেন যে লেট কমপ্লিকেশনে হবে চোখ, ব্রেনটা ধরতে পারেন আগে, ব্রেন, চোখ, আর হচ্ছে রক্ত, রক্ত আর হচ্ছে বোন। রক্তটা পরে দেন, বোনটা আগে দেন, তাহলে ব্রেন, চোখ, হাড্ডি, হাড্ডি, হাড্ডি। ব্রেনে কি হবে? ব্রেনে হবে সেরেব্রাল পলসি, মেন্টাল রিটার্ডেশন, এটা আগে বলা নিষেধ, এটা আগে বলেন না। চোখটা সবচেয়ে, কিছু মনে রাখতে না পারলে চোখ, 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 হ্যাঁ, সেটার নাম কি? রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, ঠিক আছে? আর হচ্ছে বোনে কি হবে? বোন মানে হচ্ছে হাড্ডিতে কি হবে? রিকেটস অফ প্রিমেচুরিটি। আর রক্তে কি হবে? এনিমিয়া অফ প্রিমেচুরিটি। তো আমরা মনে রাখি এইভাবে, ড্যাশ অফ প্রিমেচুরিটি। ড্যাশ অফ প্রিমেচুরিটি মানে কি? এখানে ড্যাশের মধ্যে 3টা লাগাই দিবেন, রেটিনোপ্যাথি, এনিমিয়া, আর হচ্ছে রিকেটস। রিকেটস অফ প্রিমেচুরিটি না বলে অনেক সময় অস্টিওপেনিয়া অফ প্রিমেচুরিটি বলি, কিন্তু মনে রাখার জন্য এটি মনে রাখেন, ঠিক আছে? তাহলে চোখে সমস্যা হবে, হাড্ডিতে সমস্যা হবে, আর রক্তে সমস্যা হবে। রক্তটা কি? রক্ত কম থাকবে শরীরে, হ্যাঁ, হিমোগ্লোবিন কম থাকবে, আর ব্রেনে সমস্যা হবে। খুব ইজি, সিম্পল। কেউ কিছু না মনে রাখতে বলে চোখের সমস্যা, যদি আপনি এটা উচ্চারণ করতে পারেন চোখের সমস্যা হয়, এলেও অনেক সময় পাস হয়ে যায়। হ্যাঁ, রেটিনোপ্যাথি মনে নাই, চোখ, 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 হ্যাঁ, হাড্ডি, 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 বোন, 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 ঠিক আছে? এভাবেই মনে রাখা যায়, বেশি মনে রাখা যায়। এই যে সিস্টেমিক ডিজিজ, এডিএইচডি, এগুলো মনে বলে ফেল করবেন, হ্যাঁ, এগুলো বলা যাবে না। আরেকটা ইম্পর্টেন্ট কি, ওভারঅল এগুলো সব কিছু দিয়ে সমস্যা হচ্ছে, তাহলে বাচ্চাদের কি
ওজন কম, এমনি খাইতে পারে না, অনেক অসুস্থ ছিল, তার কি গ্রোথ হবে? গ্রোথ হবে না, গ্রোথ ফেইলিওর হবে সবসময় না, এটা কমপ্লিকেশন হিসেবে হইতে পারে। হ্যাঁ, মানে ওজন বাড়ে না, গ্রোথ হয় না, এরকম অনেক সময় কমপ্লিকেশন হয়। তবে এই চোখটা মনে রাখবেন, তাহলে স্যার ম্যাডামরা ঠান্ডা হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ওকে, এবার আসেন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মুখস্থ করবেন না, ম্যানেজমেন্ট সহজ ভাষায় মনে রাখবেন, আমি যেভাবে শিখাইতেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু এখন ডিটেলস বলবো না, আর এখন সংক্ষেপে যাবো, কারণ পরীক্ষার্থী ব্যাচ আপনারা। প্রথমে ছিল হচ্ছে থার্মাল কেয়ার, কিভাবে করে থার্মাল কেয়ার আমি একদম ইন ডিটেলস বলে দিছিলাম। হ্যাঁ, র‍্যাপিং করা, তারপর হচ্ছে রুমটাকে গরম রাখা, হিটার ইউজ করা। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে যদি হচ্ছে দরজা জানালা খোলা থাকে সেগুলো বন্ধ করে দেওয়া, এগুলাতে যদি না হয় তাহলে এনআইসিউ তে নিয়ে গিয়ে ওয়ার্মারের নিচে রাখা, আমরা সবাই জানি এগুলা। আর কি বলছিলাম, থার্মাল কেয়ার শেষের পরে বলছিলাম ফ্লুইড ইলেকট্রোলাইটস ম্যানেজমেন্ট এন্ড নিউট্রিশনাল ম্যানেজমেন্ট। কোন বাচ্চা যদি ওজন ভালো থাকে, মোটামুটি ভালো, 2 কেজি 1800 গ্রামের উপরে আছে, 2 কেজি আছে, বাচ্চা হচ্ছে খাওয়া দাওয়া মানে নড়াচড়া ভালো, কোনো কমপ্লিকেশন নাই, সেই বাচ্চাকে আমরা সরাসরি বুকে ধরবো। আর যে বাচ্চা খেতে পারে না তাদেরকে আমরা বাটি চামচ দিয়ে খাওয়াবো, কাপ এন্ড স্পুন ফিডিং। আর যে বাচ্চা খেতে পারে, একদমই খেতে পারে না, হ্যাঁ, মানে যত প্রিম্যাচিউর তত কম সাকিং সোয়ালিং রিফ্লেক্স থাকবে, সেজন্য তাদেরকে আমরা এনজি টিউব বা ওজি টিউব দিই। হ্যাঁ, ন্যাজোগ্যাস্ট্রিক বা ওরোগ্যাস্ট্রিক টিউব দিয়েও খাওয়াই। আর যে বাচ্চা অনেক সিক তাদেরকে আমরা অনেক সময় নাথিং পার অসও রাখি। সেক্ষেত্রে আমাদের ফ্লুইড ইলেকট্রোলাইটস ম্যানেজমেন্টটা জানতে হয়। তো ফ্লুইড ইলেকট্রোলাইটস কি আমরা জানি, প্রথম দিন 10%, 5 to 10% দিয়ে দিতে হয়। দিয়ে মানে হচ্ছে ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। তার 24 থেকে 48 ঘন্টা পর দিতে হয় হচ্ছে সোডিয়াম কন্টেইনিং, হ্যাঁ, 0.2 to 5% সোডিয়াম ক্লোরাইড উইথ ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া দিতে হয়। আর প্রথম দিন শুরু করতে হয় 60 to 80, যত প্রিমেচিউর তত বেশি দিতে হয়, 80 দিয়ে শুরু করতে হয়। টার্মের দিকে থাকলে 60 দিয়ে শুরু করতে হয়, প্রতিদিন 20 করে বাড়বে, এভাবে 160 পর্যন্ত দেওয়া যেতে পারে। এগুলো সব জানেন আপনারা। তারপর আমি কি বলছিলাম, নিউট্রিশনের পরে বলছিলাম যে ট্রিটমেন্ট অফ দা, সরি, তার আগে কি আসবে, প্রিভেনশন অফ ইনফেকশন। এটা খুব জরুরি, প্রিভেনশন। আমি বলছিলাম মিনিমাম হ্যান্ডলিং, অ্যাসেপ্টিক প্রিকশন, হ্যাঁ, ভিজিটর রেস্ট্রিকশন, এগুলো সব জানতে হবে। ঠিক আছে, তারপর কি বলছিলাম যে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট, জন্ডিস হলে জন্ডিসের ট্রিটমেন্ট, বুঝতে পারছি? ঠিক আছে, তারপর কি ফিডিং প্রবলেম হলে সেটা ট্রিটমেন্ট, হ্যাঁ, অ্যাপনিয়া হলে অ্যাপনিয়ার ট্রিটমেন্ট, আরডিএস হলে আরডিএস ট্রিটমেন্ট, এভাবে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। তারপর কি ফলো আপ, রুটিন ফলো আপ, ডেইলি ফলো আপ আর ফার্দার ফলো আপ। রুটিন ফলো আপ কি, এই কমপ্লিকেশন গুলো হচ্ছে কিনা সেগুলো প্রতিদিন দেখা, টেম্পারেচার ঠিক আছে কিনা, রেসপিরেটরি রেট ঠিক আছে কিনা, হ্যাঁ, ভাইটালস গুলো ঠিক আছে কিনা, সব দেখা। ঠিক আছে, পেন ঠিক আছে কিনা, জন্ডিস হইলো কিনা। আর ফার্দার ফলো আপ মানে কি, এই যে লেট যে কমপ্লিকেশন গুলো শিখছিলাম সেই সব জায়গায় পাঠায় দেওয়া, চোখের সমস্যার জন্য চোখের ডাক্তারের কাছে পাঠায় দেওয়া। ঠিক আছে, বুঝতে পারছি? এরকম মানে আরওপি স্ক্রিনিং করতে হয়, আর ওপি বলি আমরা, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, আর ওপি স্ক্রিনিং করতে হয়, আরওপি স্ক্রিনিং। ঠিক আছে, এগুলো দেখানো হয়েছে, এই যে বাচ্চাকে হচ্ছে ওজি টিউব দিয়ে খাবার দেওয়া হচ্ছে, ওজি টিউব। এটা হচ্ছে কাপ স্পুন, এটা প্যালাডি বলি, কাপ স্পুন দিয়ে ফিডিং দেওয়া হচ্ছে। আর হোম কেয়ার, হ্যাঁ, হোম কেয়ারটা কি, বাচ্চাদের ছুটি দেওয়ার আগে ওর সবকিছু জানাই দিতে হবে। হ্যাঁ, হাইজিন মেনটেন করতে হবে, হ্যান্ড ওয়াশ করে করতে হবে, টেম্পারেচার, থার্মাল কেয়ার দিতে হবে, নিউট্রিশনাল, ইমিউনাইজেশন, রেফারেল নলেজ। রেফারেল নলেজ কি, যেগুলো ডেঞ্জার সাইন, বাচ্চা হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, তাদের জন্য নিয়ে আসে। ঠিক আছে, বাসায় ভালো করে ডেকে রাখবে। হ্যাঁ, বাচ্চার ওয়েট গেইন হচ্ছে কিনা সেগুলোর জন্য মনিটর করতে হবে। এই হচ্ছে প্রিটার্ম লো বার্থ ওয়েট। এখানে যদি কোনো কোয়েশ্চেন ধরে তাহলে ডেফিনেশন ধরবে আর কমপ্লিকেশন ধরবে, আপনারা এত কিছু ধরবে না। এই কমপ্লিকেশন থেকেই একটা একটা করে ডিজিজের মধ্যে চলে যাবে স্যাররা, ম্যাডামরা। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমরা পড়বো, এটা দিয়ে কোয়েশ্চেন থাকলে আমাকে পরে জিজ্ঞেস করেন। হ্যাঁ, এবার আমরা পড়বো হচ্ছে এটা নতুন টপিকস, রেসপিরেটরি ডিস্ট্রেস, হ্যাঁ, নিউবর্ন। আমরা এটা পড়বই না, আমরা বুদ্ধি করে পড়বো, এখন থেকে বুদ্ধি খাটাবো। হ্যাঁ, একটা বাচ্চার শ্বাসকষ্ট কেন হয় সেটা, আচ্ছা আমার কি চেহারা দেখা যাচ্ছে, কেউ রেসপন্স করেন তো, আমার কি
ফেস দেখা যায়? এনিওয়ান? জি স্যার। আমার ফেস দেখতে পারেন আপনারা? আমার ফেসটাকে বড় করে নেন, আমি একটু অভিনয় করে দেখাবো তো, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস, হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নিউবর্ন। অনেকে মানে এই পড়া সেই পড়া এগুলা পড়তে যায়, টিটিএন, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, মিগুনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, এগুলো মুখস্থ করতে যায়। মুখস্থ করবেন না। রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নিউবর্ন মানে কি? রেসপিরেটরি ডিস্ট্রেস নিউবর্নের হচ্ছে, তাহলে হচ্ছে সেটা তো আগে শিখতে হবে, সেটা একটু শিখি আগে। রেসপিরেটরি ডিস্ট্রেস কখন বলবো? ধরেন একটা বাচ্চা শ্বাস নেওয়ার সময় আমার দিকে তাকান, হ্যাঁ সবাই আমার দিকে তাকান, এভাবে শ্বাস নিচ্ছে, হেড নোডিং, শ্বাস নেওয়ার সময় হেড নোট করতেছে, এটা একটা শ্বাসকষ্টের উদাহরণ, যে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে একটু নিচে আসি। নাকের নাকের বাসিটা দেখেন, এই জায়গাটা খেয়াল করেন। নাকের এটা ফ্লেয়ারিং অফ দ্য নোজ, অ্যালাল নোজ, হ্যাঁ ঠিক আছে, ফ্লেয়ারিং হচ্ছে, এটা একটা শ্বাসকষ্টের উদাহরণ। হ্যাঁ, আরেকটু নিচে আসি, বাচ্চারা এখানে সাইনোস, ঠিক আছে, এটা একটা শ্বাসকষ্টের উদাহরণ, সাইনোসিস। আরেকটু নিচে আসি, এদিকে আমার চেস্ট দেখা যায়, চেস্ট দেখা যাচ্ছে বাবুরা? আমার চেস্টটা দেখা যাচ্ছে? এই চেস্ট ঘন ঘন শ্বাস নিচ্ছে, মিনিটে 1 মিনিটে 60 বারের বেশি, তাহলে এটাকে কি বলবো? ট্যাকিপনিয়া। লিখে রাখেন, 60 বারের বেশি, 60 বা তার বেশি, 60 অর মোর, এটাকে বলে ট্যাকিপনিয়া। তাহলে আরেকটা ফিচার, এখন শ্বাস নিতে গিয়ে এই যে এগুলা ইন্টারকোস্টাল স্পেস, সাবকোস্টাল স্পেস ডেবে যাচ্ছে, এগুলা ডেবে যাচ্ছে, এগুলা ডেবে যাচ্ছে, এটাকে কি বলবো? চেস্ট ইনড্রয়িং। চেস্ট ইনড্রয়িং অনেক ধরনের আছে, সুপ্রাক্লাভিকুলার রিসেশন বলি, ইন্টারকোস্টাল রিসেশন, সাবকোস্টাল রিসেশন, এগুলা হইতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে? দেখলেন যে হাত পা সারা শরীর সাইনোসড হয়েছে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, মুখে, এই যে নাকের পরে মুখেরটা মনে রাখেন, এটা একটু লিখে রাখেন, নাকের পরে মুখে, মুখে কি হবে? একটা আওয়াজ হবে, গ্রান্টিং বলি, গ্রান্টিং, গ্রান্টিং, ঠিক আছে, এটা আওয়াজ হবে, এটাকে বলে এক্সপিরেটরি গ্রান্টিং। মনে থাকবে? তাহলে আমি একটু রিভিউ করি। হেড নোডিং, ক্লিয়ারিং অফ দা নোজ, অ্যালাল নাসাই, গ্রান্টিং, গ্রান্টিং আওয়াজ হবে, সাইনোসিস, ঠিক আছে, সাবকোস্টাল, ইন্টারকোস্টাল, তারপর হচ্ছে সুপ্রাক্লাভিকুলার, এগুলা রিসেশন হবে, ট্যাকিপনিয়া হবে, আর সারা শরীর হচ্ছে সাইনাস থাকতে পারে। এগুলি হচ্ছে ফিচারস অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। মনে থাকবে? তাহলে এখন রেসপিরেটরি ডিস্ট্রেস কারণ কি, বাচ্চাদের কেন হয়, সেটা জানলেই তো হয়ে গেল আমাদের। কারণগুলো একটু শিখি আমরা, কারণগুলো একটু জেনে নিই। কারণগুলো কি এভাবে মনে রাখবো, সবাই আমার সাথে সাথে লিখে রাখেন। হ্যাঁ, স্লাইড বানালে, সরি, কারণগুলো একটু জেনে নিই। এক নাম্বার একটু লেখেন এভাবে, RDS, respiratory distress syndrome, TTN, transient tachypnea of newborn, 3 number congenital pneumonia, নিউমোনিয়া বানানটা ঠিক করে নিন, হ্যাঁ, কনজেনিটাল নিউমোনিয়া। তাহলে তিনটা শিখলাম, একটা RDS, একটা TTN, আর একটা হচ্ছে কনজেনিটাল নিউমোনিয়া।
আমি একটু ছোট করি তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। ছোট তো হয় না, ছোট করলাম। হ্যাঁ, এটা স্লাইড দিয়ে এখানে একটু দেখেন। তাহলে বললাম 1 নম্বর বললাম আরডিএস, সরি আরডিএস। 2 নম্বর বললাম টিটিএন। 4 নম্বর বললাম কনজেনিটাল নিউমোনিয়া। ঠিক আছে, তাহলে 3টা শিখে গেলাম। 4 নম্বর বললাম মিকুনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। ঠিক আছে, 4টা শিখে গেলাম। তারপরে বললাম সার্জিক্যাল কেস, সার্জিক্যাল। তারপরে বললাম মেটাবলিক এন্ড আদার্স, মেটাবলিক এন্ড আদার্স। তাহলে কয়টা কজ শিখলাম? আরডিএস, টিটিএন, কনজেনিটাল নিউমোনিয়া, মিকুনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, সার্জিক্যাল কেস, আর হচ্ছে মেটাবলিক এন্ড আদার্স। তাহলে আমরা যদি এখন কেউ যদি কোশ্চেন করে প্রি টার্মদের কোনটা হবে, টার্মদের কোনটা হবে, সেটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো এখন থেকে সবাই লিখে রাখেন। হ্যাঁ, এটা বইয়ে নাই কিন্তু আপনাদের। আরডিএস সমান সমান প্রিমেচিউর, মাস সমান সমান মানে মাস মিকুনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম সমান সমান পোস্ট ম্যাচিউর অথবা অথবা টার্ম। মেইনলি পোস্ট ম্যাচিউর, যত বেশি মায়ের পেটে থাকবে সময় তার মাস হওয়ার সম্ভাবনা। তারপরে আসলো হচ্ছে টিটিএন, টিটিএন সমান সমান নিয়ার টার্ম। নিয়ার টার্ম মানে হচ্ছে ধরেন 36 উইকস প্লাস আর টার্ম, এদের হয় নিয়ার টার্ম আর টার্ম। কিছু না মনে রাখতে বলে টার্মই মনে রাখেন। কেউ কেউ যদি আর কনজেনিটাল নিউমোনিয়া সমান সমান লিখে রাখেন সবাই, অল। কেউ যদি এখন কোশ্চেন করে প্রিম্যাচিউরদের কমপ্লিকেশন কি হয়, রেসপিরেটরি ডিস্ট্রেসের কজ কি, আপনি কি উত্তর দিবেন? স্যার ম্যাডাম আরডিএস, উত্তর শেষ। আর কি কজ? ম্যাডাম স্যার কনজেনিটাল নিউমোনিয়া হইতে পারে, উত্তর শেষ। তখন যদি গুতায় আর কি হইতে পারে, যদি নেয়ার টার্মের দিকে থাকে প্রিম্যাচিউরদের সাধারণত কম হয় টিটিএন। আর কি হইতে পারে? মাস উচ্চারণ করবেন, নেভার করতে পারেন সবার শেষে। হ্যাঁ, কারণ এটা আমরা শিখে গেলাম পোস্ট টার্ম। মাস সমান সমান পোস্ট টার্ম বেবিদের হয়, পোস্ট ম্যাচিউর বেবিদের। আরডিএস সমান সমান প্রিম্যাচিউরদের হয়, আর টিটিএন হচ্ছে টার্ম বেবিদের হয় অথবা নিয়ার টার্ম। আর কনজেনিটাল নিউমোনিয়া যে কোনোটার হইতে পারে, টার্ম, প্রি টার্ম, পোস্ট টার্ম সবার হইতে পারে। তাহলে আমরা 4টা কজ আলাদা আলাদা করে শিখে গেলাম। তাহলে প্রিম্যাচিউরদের কোনটা হবে? আরডিএস। পোস্ট ম্যাচিউরদের কাদের কি হবে? মাস। আর টিটিএন কাদের হবে? টার্ম বেবিদের। কনজেনিটাল নিউমোনিয়া হবে যা আছে প্রি টার্ম, টার্ম সবার হতে পারে। তাহলে 4টা কজ শিখলাম, বুঝতে পারছি? এবার আসেন হচ্ছে আর কি কজ হইতে পারে। আর অনেক কজ আছে, এগুলো জানতে পারলে ভালো। যেমন মেটাবলিক বলছিলাম, হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, বাচ্চার কি হয়ে গেছে, হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়াতে হয়, হ্যাঁ, হাইপোক্যালসেমিয়াতে হইতে পারে। ঠিক আছে, এটা একটু লিখে রাখতে পারেন, মেটাবলিক। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো ইনফেকশনে হইতে পারে। হ্যাঁ, সেপসিসের ক্লিনিক্যাল ফিচারে পড়ছিলেন না, রেসপিরেটরি ডিস্ট্রেস, এটা একটা ইম্পর্টেন্ট কজ। হ্যাঁ, ইম্পর্টেন্ট, সেপসিস হইতে পারে। আর কি কজ? আদার্স এর মধ্যে সেপসিস টেপসিস যা আছে সব বলবেন। হ্যাঁ, শকে গেলে হইতে পারে, অনেক কারণ আছে, এগুলা বেশি জানার দরকার নেই। আরেকটা ইম্পর্টেন্ট, আপনাদের বেশি জানার দরকার নেই, তবে মেডিসিনে জানতে হয়, সার্জারিতে জানতে হয়। সেটা কি? নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স এটা একটু জানতে পারেন। হ্যাঁ, এবার আসেন হচ্ছে আলাদা করে জানতে হবে সার্জিক্যাল কেস। সার্জিক্যাল কেস কি কি আছে? নাক থেকে যদি আমরা শুরু করি, করোনাল অ্যাট্রেসিয়াতে হতে পারে। কেউ যদি ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা থাকে, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থাকে, তাদের হইতে পারে। লিখে রাখেন ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া।
অ্যাট্রেসিয়া, ট্রাকিওসিফিজিয়াল ফিস্টুলা। আরেকটা ইম্পর্টেন্ট, খুব পাওয়া যায়, হ্যাঁ আমাদের দেশে এখনো অনেক পাওয়া যাচ্ছে, কনজেনিটাল ডায়াফ্রামাটিক হার্নিয়া। এটা কি জিনিস? এটা হচ্ছে ডায়াফ্রামের উপরে মানে চেস্টের মধ্যে আপনার হচ্ছে জিআইটি থাকে, হ্যাঁ দেখা যাবে স্টমাক, হ্যাঁ ইন্টেস্টাইন ওখানে গিয়ে বসে আছে, কনজেনিটাল ডিফেক্ট। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। তাহলে আমাদের কজ জেনে গেলাম, কি কি কজ ছিল? আরডিএস, টিটিএন, কনজেনিটাল নিউমোনিয়া, মার্কস। সার্জিক্যাল কজের মধ্যে দুই তিনটা মনে রাখবেন, হ্যাঁ সার্জিক্যাল কজ। আর কি আদার্স এর মধ্যে ইনফেকশনটা ইম্পর্টেন্ট। তারপরে কি মেটাবলিক, মেটাবলিকের মধ্যে হাইপোথার্মিয়া, হাইপারথার্মিয়া, হ্যাঁ মানে মনে রাখার জন্য, হ্যাঁ মেটাবলিক তো না, আর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, তারপর হচ্ছে হাইপোক্যালসেমিয়া, এগুলাতে হয়। ঠিক আছে, কত দূর যাওয়া যাবে না। এবার আসলে হচ্ছে আমরা একটু আরডিএস টা করি। আরডিএস, আরডিএস এ যদি কেউ বলে যে এটা কি করব, আমি বলবো যে কিছু বলার দরকার নেই, নো নিড, নো নিড। নো নিড। ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, যেদিন ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এটা থেকে কি পড়বো? আরডিএস থেকে আমি যেগুলো বলি সেগুলো একটু লিখে রাখেন। এক নাম্বার, আরডিএস এর ফুল অ্যাব্রিভিয়েশনটা পড়তে হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এক নাম্বার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। দুই নাম্বার বলতে হবে সমান সমান প্রিটার্ম। এটা মনে রাখবেন, এটা মুখস্থ 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 মুখস্থ। প্রি ম্যাচুরিটি সমান সমান আরডিএস। তিন নাম্বার, কেন হয়? সারফাক্ট্যান্ট ডেফিসিয়েন্সি, সারফাক্ট্যান্ট ডেফিসিয়েন্সি। ঠিক আছে, সাধারণত সারফাক্ট্যান্ট 37 উইকস এর আগে অনেক সময় ম্যাচিউর হয় না, যার ফলে এটার অভাবে লাং কোলাপসিং টেন্ডেন্সি থাকে, প্রিভেন্ট করতে পারে না, যার ফলে আরডিএস ডেভেলপ করে। ঠিক আছে, 4 নাম্বার জানতে হবে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। কেউ যদি এটা মুখস্থ করতে দেয় তাকে মাইর দিব। ক্লিনিক্যাল ফিচার যদি মনে না থাকে আমার চেহারার দিকে তাকাবেন, ওই যে অভিনয় করে দেখালাম। কেউ যদি বলে আরডিএস এর ক্লিনিক্যাল ফিচার কি, আমি যেগুলো দেখেছি সেগুলোই বলবেন। কেউ যদি বলে মিকোনিয়াম অ্যাসপিরেশন কি, আমি যেগুলো দেখেছি সেগুলোই বলবেন। কেউ যদি বলে টিটিএন এর ক্লিনিক্যাল ফিচার কি, আমি যেগুলো দেখাইছি সেগুলোই বলবেন। কেউ যদি বলে কি বলে আপনার হচ্ছে নিউমোনিয়া, কনজেনিটাল নিউমোনিয়া ক্লিনিক্যাল ফিচার কি, আমি যেটা দেখাইছি সেগুলোই বলবেন। সব এক, উত্তর এক। বুঝতে পারছি? তবে হ্যাঁ, কিছু কিছু ডিজিজের আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে, সেগুলো একটু পরে জানবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে ক্লিনিক্যাল ফিচার সবাই জানি। ট্রিটমেন্ট কি, এই ইনভেস্টিগেশন কি, কেউ যদি এটা পাগল হয় সেও বলতে পারবে, এক কথায় উত্তর দিবে, চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে, কোনো কিছু না জানলে রেসপিরেটরি ডিস্ট্রেস সমান সমান চেস্ট এক্সরে। কেউ যদি বলে কনজেনিটাল নিউমোনিয়াতে কি টেস্ট করবা, কিছু মনে নাই, চেস্ট এক্সরে করাবো, গুড। কেউ যদি বলে আরডিএস এ কি চেস্ট এক্সরে ইনভেস্টিগেশন করাবা, স্যার চেস্ট এক্সরে করাবো। কেউ যদি বলে মিকোনিয়াম অ্যাসপিরেশনে কি এক্সরে করাবা, কি টেস্ট করাবা, স্যার এক্সরে করাবো। বুঝতে পারছি? কেউ যদি বলে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, কি টেস্ট করবা, স্যার এক্সরে করব। কেউ যদি বলে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া আছে, কি টেস্ট করবা, স্যার এক্সরে করব। বুঝতে পারছি? মানে এক্সরে কথাটা যেন মনে থাকে এবং বলতে পারি আমরা। এই বেশি মুখস্থ করতে গিয়ে দেখা গেল যে এক্সরে বলতেছি না। বুঝতে পারছি? ওকে। টার্ম বেবিদের কি কি হয় এই আলাদা করে দেওয়া, যে প্রি টার্ম টার্ম, এই যে এগুলা একটু মনে রাখার দরকার নেই, ভাবে আমি যেভাবে শিখাই দিয়েছি সেভাবে মনে রাখেন। ঠিক আছে, এই কি বলে টিটিএন হয়, হ্যাঁ মিকিনে টার্ম বেবিদের অ্যাসপিরেশন, হ্যাঁ নিউমোনিয়া হয়, ইনফেকশন হতে পারে, আলাদা করে মনে। এই যে সার্জিক্যাল কজের মধ্যে কিছু জেনে রাখবেন। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কি, এইটুকু মনে রাখতে পারলে হবে। আরেকটা ইম্পর্টেন্ট আমি বলি নাই, এটা একটু মনে রাখেন। এটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম সমান সমান সিমটমসটা কখন শুরু হবে, এটা আপনারা ভুল জানেন। এটা বইতে এমন ভাবে লেখা যে আপনাদের কনফিউজ করে দেয়। আজকে শিখে নেবেন, আজীবন মনে রাখবেন। সেটা কি,
এটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয় জাস্ট আপনার বার্থ হইতে পারে অথবা 6 ঘন্টার মধ্যে হইতে পারে, 6 ঘন্টা, এটা মনে রাখবেন। উইদিন 4 to 6 আওয়ার্স মধ্যে শুরু হয়, উইদিন 4 to 6 আওয়ার্স। একটা বাচ্চা ভালো আছে, জন্মের পর কোনো শ্বাসকষ্ট নাই, আপনি বললেন বাচ্চা ভালো আছে, 5 ঘন্টা বয়সে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, তার মানে কি এটা আরডিএস হতে পারে, কারণ আপনি তো শিখে গেছেন উইদিন 4 to 6 আওয়ার্স এর মধ্যে হয়। এটা একদম বড় বড় করে বাবা লিখে রাখেন, কারণ এটা হচ্ছে আপনারা ডায়াগনোসিস লিখতে ভুল করেন। হ্যাঁ, একটা বাচ্চা আসছে, বাচ্চাটা ভালোই ছিল, জন্মের পর কান্নাকাটি করছে, ওর 5 ঘন্টা বয়সে শ্বাসকষ্ট শুরু হয়, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? আপনারা কি আবিজাবি লিখে রাখেন? এটা আরডিএস, প্রিমেচিউর বলছে, সেজন্য আরডিএস মনে থাকবে। আরডিএস এর রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয় উইদিন 4 to 6। উইদিন বলতে 1 মিনিট পরও হইতে পারে, 1 ঘন্টা পরও হইতে পারে, 6 ঘন্টা পরও হইতে পারে, 1 সেকেন্ড পরও হইতে পারে। বুঝতে পারছি? মানে সাথে সাথে, জন্মের সাথে সাথে হইতে পারে। ওকে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস এগুলা কিছু দরকার নাই, এগুলো আমরা শিখে গেছি, দরকার নাই। এই এক্সরে দেখাচ্ছে, এই একটা পিটিএন এর এক্সরে। তো আরেকটা ইম্পর্টেন্ট আমি কজ বলি নাই, এটা একটু আপনাদের জানতে হবে, পরীক্ষায় ধরে। এই যে কনজেনিটাল নিউমোনিয়া এগুলো বললাম, সার্জিক্যাল কজ বললাম, আলাদা করে আরেকটা লিখে রাখেন, আলাদা করে, এটা ধরবে আপনাদের পরীক্ষা। কারণ বেশি পাওয়া যায় তো, মানে বেশি ওই কজগুলা। হ্যাঁ, এটা একটু লিখে রাখেন। একটা কজের মধ্যে কনজেনিটাল হার্ট ডিজিজ, এটাতেও শ্বাসকষ্ট হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, আলাদা করে লিখে রাখেন। কনজেনিটাল হার্ট ডিজিজ লিখছেন একটা ভাই? হ্যাঁ, তাহলে সার্জিক্যাল কজ আর হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ একটা কজ হবে, ঠিক আছে? তো যদি কেউ জিজ্ঞেস করে আরডিএস কিভাবে প্রিভেন্ট করবা, সবার আগে উত্তর দিবে আমি প্রিমেচুরিটি প্রিভেন্ট করব, তাহলে আরডিএস কম হবে। যদি বলে আর কি করবা, মাকে অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দিব, ওটা গাইডলাইনে আপনাদের পড়াইছে, অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড ডোজ কিভাবে দেয় কি না দেয়। আর কি, যদি আরডিএস হয়ে যায় তাহলে সারফ্যাক্টন থেরাপি দিব। তাহলে এখানে আরেকটা অংশ কি হবে ট্রিটমেন্টের মধ্যে, এবার হচ্ছে 6 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি? সারফ্যাক্টন, এটা হলো স্পেসিফিক। সারফ্যাক্টন ইন্ট্রা ট্রাকিয়াল দেয়, হ্যাঁ, মানে ট্রাকিয়াতে ঢুকায় দেয়, হ্যাঁ, এইভাবে টিউব পরায় দিয়ে এভাবে ঢেলে দেয়, ট্রাকিয়ার মধ্যে গিয়ে লাংসে চলে যায়, এটাকে বলে ইন্ট্রা ট্রাকিয়াল হচ্ছে সারফ্যাক্টন ইন্ট্রোডাকশন। সারফ্যাক্টন দেই, হ্যাঁ, মনে থাকবে, এটা ধরে পরীক্ষায় সারফ্যাক্টন। আর বাকি ট্রিটমেন্ট কি? সবার জন্য যা সমান, রেসপিরেটরি ডিস্ট্রেসে যা যেভাবে ম্যানেজ করি সেটাই করতে হবে। সেটা কি? থার্মাল কেয়ার, একই উত্তর, ওই যে বলছিলাম না প্রিম্যাচুরিটিতে কি ট্রিটমেন্ট, ওইটাই। 1 নম্বর হবে থার্মাল কেয়ার, 2 নম্বর হচ্ছে ফ্লুইড ইলেকট্রোলাইটস ব্যালেন্স ম্যানেজমেন্ট, ফ্লুইড ইলেকট্রোলাইটস এন্ড নিউট্রিশনাল ম্যানেজমেন্ট। 3 নম্বর হবে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, ছিল না এখানে কমপ্লিকেশন না, এটা রেসপিরেটরি ডিস্ট্রেস, সেজন্য এইখানে স্পেসিফিক হয়ে যাবে, মানে স্পেসিফিক মানে কি এখানে এই চিকিৎসা চলে আসবে, তখন এটা আলাদা করে লিখতে হবে। অক্সিজেন ইনহেলেশন, ঠিক আছে, অক্সিজেন ইনহেলেশন। তারপর কি, এটাতে যদি অক্সিজেন বাড়াইতে হবে, যদি এতে না পারে কিছু মেশিন পত্র আছে, সিপ্যাপ মেশিন বলি আমরা, তাতেও যদি না পারে মেকানিক্যাল ভেন্টিলেটর দিতে হইতে পারে, তাতেও যদি না পারে হাই ফ্লো মেকানিক্যাল ভেন্টিলেটর পাওয়া যায়, হ্যাঁ, ঠিক আছে, জেট ভেন্টিলেটর এগুলো পাওয়া যায়। তাহলে অক্সিজেন ইনহেলেশন এতটুকু বলতে হবে। রেসপিরেটরি সাপোর্ট মানে হচ্ছে অক্সিজেন ইনহেলেশন, ঠিক আছে? এই দেখেন এই বাচ্চাটাকে সিপ্যাপ দেওয়া হয়েছে, ঠিক আছে, ওকে। এবার ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া নিউবর্ন একটু পড়ে ফেলি, সময় আছে না বাবু? 11টা সময় আছে? সেটা পড়াই তাহলে কি বন্ধ করে দিব? দেই, বন্ধ করে দেই না, সেটা পড়াই ফেল। মজা পাচ্ছেন তো? মজা পেলে কন্টিনিউ করি মনে হচ্ছে একটু, হ্যাঁ, আচ্ছা পড়াই ফেলি। ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া নিউবর্ন, এখানেও আমরা কিছু শিখবো না, হ্যাঁ হ্যাঁ, এখানেও আমরা বুদ্ধি খাটা শিখবো। সেটা কি? আমি আগেই বলছিলাম ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া কাদের হয়? টার্ম বেবিদের হয়, আর নিয়ার টার্ম মানে হচ্ছে এই টার্ম ছুঁই ছুঁই অবস্থায়, এটা প্রি টার্ম বেবিদের হয় না। ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া হয়, কিন্তু আপনাদের জন্য বলবেন যে হয় না, ঠিক আছে? এটা সাধারণত ইলেকটিভ সিজারিয়ান সেকশন করলে হয়, এটা একটু মনে রাখেন, এটা একটু লিখে রাখেন। কেন?
কারণ ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া এটাতে হচ্ছে ফ্লুইড জমা থাকে লাংসের মধ্যে। হ্যাঁ, এখন যদি এনবিডি হয় মানে নরমাল ভ্যাজানাল ডেলিভারি হয়, তাহলে দেখা যায় আল্লাহ পাক এমন ভাবে হচ্ছে মেকানিজমটা করে রাখছে যে চেস্টের মধ্যে স্কুইজ করে করে বের হয় বাচ্চাটা। স্কুইজ যখন হচ্ছে বার্থ ক্যানেল দিয়ে বের হয় তখন স্কুইজ স্কুইজ করে বের হয়, যার ফলে যত ফ্লুইড আছে সব বের হয়ে যায়। কিন্তু সিজারিয়ান সেকশন করলে এই স্কুইজনেসটা থাকে না, ঠুস করে টুক করে বের করে ফেলে না বাচ্চাটাকে, যার ফলে এই মেকানিজমটা হয় না। আর হচ্ছে ফ্লুইডটা জমা থাকে, যার ফলে এই শ্বাসকষ্ট হয়। ফ্লুইডটা যখন শুকায় যায় তখন, আমি কিন্তু সহজ বাংলায় মনে রাখার জন্য বলতেছি, আবার এগুলা উচ্চারণ করেন না পরীক্ষায়। হ্যাঁ, পরীক্ষায় এগুলা উচ্চারণ করা যাবে না। ফ্লুইড বলবেন যে লাং ফ্লুইড হচ্ছে ই হয়ে যায়, রিজলভ যখন হয়ে যায় তখন হচ্ছে এটা দেখা যায় যে সিমটমসটা রিজলভ হয়ে যায়। সাধারণত 24 থেকে 72 ঘন্টার মধ্যে এটা রিজলভ হয়ে যায়। 24 থেকে 72 ঘন্টা, এটা লিখে রাখেন, 24 থেকে 72 ঘন্টা পরে এটা রিজলভ হয়ে যায়। এখন যদি কেউ বলে এখানে কি ইনভেস্টিগেশন করবা, এক কথা উত্তর দেবেন চেস্ট এক্সরে। এখন যদি কেউ বলে এখানে ক্লিনিক্যাল ফিচার কি, ওই আলাদা মুখস্থ করার দরকার নেই, যা শিখেছি ওগুলোই বলবেন। ঠিক আছে, হেড নোডিং, নেজাল ফ্লেয়ারিং, সাইনোসিস, গ্রান্টিং, হ্যাঁ, ট্যাকিপনিয়া, ইনড্রয়িং, এগুলো থাকবে। বুঝতে পারছি? ম্যানেজমেন্ট কি, ওই একই, থার্মাল কেয়ার, ফ্লুইড ইলেকট্রোলাইজ ম্যানেজমেন্ট। তারপর কি ওই যে বলছিলাম ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, এখানে কমপ্লিকেশন কি, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তাহলে এটা রেসপিরেটরি সাপোর্ট লিখে, রেসপিরেটরি সাপোর্ট লিখে কি কি লিখবেন, অক্সিজেন ইনহেলেশন। অক্সিজেন ইনহেলেশন অনেক ভাবে দেওয়া যায়, সেটা একদিন হচ্ছে ক্লাসে বলে দিয়েছিলাম আপনাদের, একটু লিখে রাখতে পারেন কারণ এটা ধরতে পারে, লিখে রাখেন। একটা হচ্ছে নেজালি দেওয়া যায়, এটাকে বলি নেজাল ক্যাথেটার দিয়ে দেওয়া যায়, নেজাল পং দিয়ে দেওয়া যায়, নেজাল ক্যানুলা দিয়ে দেওয়া যায়। আরেকটু বেশি অক্সিজেন দিতে চাইলে হেড বক্সে দেওয়া যায়। এখানে হেড বক্স দিয়ে একটা বক্স থাকে, ঢুকায় রাখে, নিউরোলজি ডিপার্টমেন্টে আসলে দেখতে পারবেন, ওখান থেকে অক্সিজেন দিয়ে বেশি অক্সিজেন। ফেস মাস্ক দিয়ে অক্সিজেন দেওয়া যায়। ঠিক আছে, ব্যাগ মাস্ক করে না, ব্যাগ মাস্ক, আম্বু ব্যাগ বললেন যে আপনারা, ওইটা দিয়ে অক্সিজেন দেওয়া যায়। তবে এগুলো বলার দরকার নেই। আর কিভাবে দেওয়া যায়, আর কিভাবে দেওয়া যায় অক্সিজেন, মেকানিক্যাল ভেন্টিলেটর দিয়ে দেওয়া যায়। বুঝতে পারছি? এগুলা যদি লাগে এগুলা দিতে হবে, এগুলো রেসপিরেটরি কেয়ার। তাহলে রেসপিরেটরি কেয়ার কি আলাদা করে মুখস্থ করার কিছু আছে না, একই উত্তর সব। যখন যেটাতে পারতেছে না, 2 লিটার অক্সিজেনে পারতেছে না, সে কি করবো, হেড বক্স দিব বেশি অক্সিজেন দেওয়ার জন্য। ওটাতেও পারতেছে না, কি করবো, সিপ্যাপ মেশিন দিয়ে দিব। ওটাতেও পারতেছে না, কি করবো, মেকানিক্যাল ভেন্টিলেটর দিয়ে দিব। মানে এইভাবে সিকোয়েন্স গুলো মনে রাখবেন। হ্যাঁ, শুধু মনে রাখেন অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। ঠিক আছে, আর যদি এই টিটিএন এর কমপ্লিকেশন থাকে সে অনুযায়ী ট্রিট করতে হবে। ধরেন ওর অ্যাসোসিয়েশন আছে, ওর সেপসিস আছে, তাহলে সেপসিসের চিকিৎসা দিতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। ঠিক আছে, এটা হলো মিকুনিয়াম অ্যাসপিরেশনের এক্সরে। ঠিক আছে, ওকে। মিকুনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমে কি কিছুই মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এটা কাদের হয় বেশি, পোস্ট ডেটেড টার্ম বেবিদের হয়, আইইউজিআর বেবিদের হয়, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, সাধারণত যাদের অ্যাসফেক্সিয়া হয়, এটার জন্য অ্যাসফেক্সিয়া হয় বাচ্চাদের। ঠিক আছে, প্যাথোফিজিওলজি মনে রাখার দরকার নেই। হ্যাঁ, শুধু মনে রাখবেন এইচবিবি বলি না, এইচবিবি, হেল্পিং বেবিস ব্রেথ, ওইটাতে আপনাদের ওটা ওই সিকোয়েন্স অনুযায়ী এটাকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা যদি বলে ক্লিনিক্যাল ফিচার কি থাকবে, এক কথা বলবেন এটা পোস্ট ম্যাচিউর বেবিদের বেশি হয় অথবা টার্ম বেবিদের হয়। এটা দেখা যাবে যে ইয়েলো স্টেইনিং থাকবে, পায়খানা, পায়খানা হলুদ রং, সে সারা শরীর হলুদ হয়ে যেতে পারে, স্কিনে থাকতে পারে, নেইল বেডে থাকতে পারে, কর্ডে থাকতে পারে। আর কি এর ক্লিনিক্যাল ফিচার কি, কোনো মুখস্থ না, একই উত্তর, একই উত্তর। ঠিক আছে, ওকে। রেসপিরেটরি ফিচার্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, চেস্ট এক্সরে করাবেন, চেস্ট এক্সরেতে ফিচার্স পাবেন, ওটা আলাদা করে মুখস্থ করতে পারেন। এগুলো এখন এই দরকার নেই আলাদা করে মুখস্থ। হ্যাঁ, চেস্ট এক্সরে বলতে পারলেই খুশি হবে। ঠিক আছে, কেউ অনার্স পাইতে চাইলে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে নিউমোনিয়ার পেশেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট কি একই, থার্মাল কেয়ার। ঠিক আছে, ফ্লুইড ইলেকট্রোলাইজ ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, ওই যে শিখছিলাম না, ওইটাকেই মনে রাখার জন্য রেসপিরেটরি কেয়ার, ওই ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন না লিখে লিখে দিবেন রেসপিরেটরি কেয়ার। এই যে কি করতে হবে, অক্সিজেন ইনহেলেশন, অক্সিজেন ইনহেলেশন, অক্সিজেন।
কনজেনিটাল নিউমোনিয়া কি একটা জিনিস মনে রাখবেন, কনজেনিটাল নিউমোনিয়া সমান সমান লিখে রাখেন সমান সমান রিস্ক ফ্যাক্টর থাকবে, রিস্ক ফ্যাক্টর। দেখা গেছে যে ওই যে আর্লি অনসেট নিউনাটাল সেপসিসের কিছু রিস্ক ফ্যাক্টর পড়ছিলেন না আপনারা, ওইটা থাকবে। বাচ্চার মায়ের প্রম মোর দ্যান 18 আওয়ার আছে, বাচ্চাটা একটু প্রিমেচিউর ছিল, হ্যাঁ, ম্যাটারনাল হাই ফিভার ছিল, ফাউল স্পেলিং লাইকার ছিল, ফাউল স্পেলিং, হ্যাঁ, তারপর হচ্ছে মায়ের ইউটিআই ছিল, ঠিক আছে। এগুলা যদি থাকে তাহলে বুঝতে হবে এই ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী আপনার হচ্ছে এটা মনে হয় কনজেনিটাল নিউমোনিয়া। আপনি দেখলেন বাচ্চাটা প্রিমেচিউর, মায়ের হচ্ছে 2 দিন ধরে পানি ভাঙতেছে, মানে প্রম, তাহলে আপনার ডায়াগনোসিস কি হবে? যতই প্রিমেচিউর হয় প্রম থাকলে আমরা বলি যে ইউজুয়ালি এটা মনে হয় কনজেনিটাল নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া তো ওয়ান টাইপ অফ ইনফেকশন, ওর মায়ের ইনফেকশনের ফিচার ছিল, মানে ইনফেকশন অ্যাগ্রাভেট করতে পারে বাচ্চার, এরকম কিছু জিনিস ছিল দেখেই আমরা এটা বলতে পারি এটা মনে হয় ইনফেকশন, কনজেনিটাল নিউমোনিয়া, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার কি ওই একই, এক্সরে করলে কি পাবেন, এরকম কনসলিডেশনের মতো পাওয়া যেতে পারে নিউমোনিয়ার ফিচার। ট্রিটমেন্ট কি? অ্যান্টিবায়োটিক্স, থার্মাল কেয়ার, অ্যান্টিবায়োটিক্স, থার্মাল কেয়ার। এখানে অ্যান্টিবায়োটিকটা আগে বলতে হবে, হ্যাঁ, পরে বললেও হয়, থার্মাল কেয়ার সবার আগে বলবেন, তারপর ফ্লুইড ইলেক্ট্রোলাইজ, রেসপিরেটরি কেয়ার এন্ড স্পেসিফিক এর মধ্যে কি বলবেন? অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্স, কারণ এটা নিউমোনিয়া, এখানে অ্যান্টিবায়োটিক না দিলে বাচ্চা মরে যাবে। সবগুলোতেই রেসপিরেটরি ডিস্ট্রেস মানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, কিন্তু এটাতে দিতে 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 হবেই। বুঝতে পারছি? আলাদা করে মুখস্থ করার কিছু আছে এটা? এই যে কিছু কার্ডিয়াক ডিজিজ আছে সেগুলোতেও হয়, নিউমোথোরাক্সে হয়, হ্যাঁ, এই যে কনজেনিটাল ডায়াফ্রাগমাটিক হার্নিয়া বলছিলাম না, যে নারী ভুঁড়ি, এই যে নারী ভুঁড়ি, দেখেন চেস্ট ওয়ালের মধ্যে ঢুকে গেছে, এই যে পুরাটা আছে নারী ভুঁড়ি, কিন্তু এগুলা, ঠিক আছে, এগুলো সব নারী ভুঁড়ি। তাহলে সেটাকেই বলে কনজেনিটাল ডায়াফ্রাগমাটিক হার্নিয়া, মানে ডায়াফ্রাম ভেদ করে নারী ভুঁড়ি উপরে চলে গেছে, এটা সার্জিক্যাল একটা কজ, ঠিক আছে। হাইপোথার্মিয়ার জন্য যদি হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, হাইপোথার্মিয়ার ম্যানেজমেন্ট দিতে হবে। হাইপোগ্লাইসেমিয়ার জন্য যদি রেসপিরেটরি ডিস্ট্রেস হয় তাহলে হাইপোগ্লাইসেমিয়ার ট্রিটমেন্ট দিতে হবে। ইজি না? খুব ইজি। তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নিউবর্ন, কেউ ভয় পাবে না? এনিওয়ান? কেউ আছে নাকি না আমি গল্প করছি? আছি স্যার। এখন থেকে ভয় পাবেন না। হ্যাঁ, সব সময় মনে রাখবেন উত্তর একই, আমি শুধু টেকনিক খাটাবো কিভাবে উত্তরটা দিব, তাড়াহুড়া না করে আমি একটু মাথার ভেতরে নিয়ে আমি উত্তরটা দিতে চাই। এখন আপনাকে বললো যে একটা বাচ্চা প্রিমেচিউর 31 উইকসে হয়েছে, ওর ওজন হচ্ছে 1200 গ্রাম, ওর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আপনি কি উত্তর দিবেন? এক কথায় সবার আগে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তারপর যদি আর কি হইতে পারে বলবেন কনজেনিটাল নিউমোনিয়া, ঠিক আছে। যদি বলে আর কি হইতে পারে তখন বলবেন যে রিয়ালি এটা হচ্ছে টিটিএন হইতে পারে, রিয়ালি, কিন্তু তার আগে তো আরো আছে, পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার জন্য হইতে পারে, ঠিক আছে, সার্জিক্যাল কেসের জন্য হইতে পারে। এই বাচ্চাটা হচ্ছে আমরা পড়ছি না প্রিমেচিউরদের হচ্ছে হাইপোথার্মিয়া কমন হয়, আপনি এটা বলতে পারেন, 3 নম্বরেই বলে ফেলতে পারেন হাইপোথার্মিয়ার জন্য হয়, হাইপোগ্লাইসেমিয়ার জন্য হইতে পারে। আপনি কমপ্লিকেশন চিন্তা করে রেসপিরেটরি ডিস্ট্রেসের কজ বলবেন। বুঝতে পারছি? ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমাকে জানায়েন, বুঝছেন ভাইয়া? সবাই বুঝতেছেন তো, বুঝছিলেন তো? জি হ্যাঁ, স্যার। জি স্যার। তাহলে শেষ করি বাবু, আজকে শেষ করি, হ্যাঁ। জি স্যার। ওকে।